আসসালামু আলাইকুম সকলকে। এই বছর এসএসসি পরীক্ষার রেজাল্ট যে ড্রপ হয়েছে, এই ড্রপ দেখে আসলে সবাই অবাক। যে কেন এত রেজাল্ট ড্রপ হচ্ছে এবং বিগত কয়েক বছরের কম্পারিজনে এই বছরের রেজাল্ট অনেক খারাপ হয়েছে। কেউ বলছে ১৯ বছরের মধ্যে সবচেয়ে খারাপ রেজাল্ট বা এত বছরের মধ্যে খারাপ রেজাল্ট, অত বছরের মধ্যে খারাপ রেজাল্ট। বাট এই বছরের রেজাল্ট খারাপ হওয়ার পেছনে আসলে কারণটা কি? আমরা যেহেতু দীর্ঘ সময় ধরে স্টুডেন্ট পড়াই, আসলে হচ্ছে যে আমরা কারণটা খোঁজার চেষ্টা করি যে কেন আসলে এই বছরের রেজাল্ট এত ড্রপ হলো? বা বিগত কয়েক বছর ধরে এর আগের বছরেও কিন্তু এসএসসি পরীক্ষার রেজাল্ট এত ভালো ছিল না। ৩ জনে ১ জন করে ফেল করেছে। তো এসএসসি পরীক্ষার রেজাল্ট আসলে কেন খারাপ হচ্ছে ডে বাই ডে সারা বাংলাদেশে? ১ নাম্বার কারণ হচ্ছে সারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা গত কয়েক দশক ধরে আসলে পড়ে যাচ্ছে পড়ন্ত। আমরা আমাদের শিক্ষা ব্যবস্থার সাথে একের পর এক এক্সপেরিমেন্ট করছি এবং আমাদের বইগুলো, আমাদের শিক্ষা পদ্ধতি থেকে শুরু করে পরীক্ষা পদ্ধতি প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। আমরা বাইরের দেশকে অন্ধ ফলো করতে গিয়ে আমরা আমাদের নিজস্ব স্ট্রেংথ অ্যান্ড উইকনেস আসলে ভুলে গিয়েছি। আমাদের কারিকুলামের মধ্যে একটা বিশাল বড় গ্যাপ আছে। আরেকটা বিষয়, বাংলাদেশের শিক্ষক সংকট। এটা কি আজকের? এটা তো স্বাধীনতার পর থেকে বাংলাদেশে শিক্ষক নাই। এখনো বাংলাদেশে শিক্ষকের একটা সংকট। গ্রাম অঞ্চলে অনেক স্কুল কলেজে যে শিক্ষক বাংলা পড়ায়, সেই শিক্ষকই বিজ্ঞান পড়ায়, সেই শিক্ষকই হচ্ছে ফিজিক্স পড়ায়, সেই শিক্ষকই ম্যাথ পড়ায়। আমরা যে বলি বাচ্চারা জানে না, পারে না, বেসিক নাই। বাংলাদেশের কয়টা প্রতিষ্ঠানে শিক্ষা ব্যবস্থা উন্নত? আমরা শুধু ঢাকা দিয়ে পুরো বাংলাদেশকে বিবেচনা করি বা চট্টগ্রাম বিভাগ দিয়ে বাংলাদেশকে বিবেচনা করি। বাংলাদেশে ৮ টা বিভাগ দিয়ে বাংলাদেশকে বিবেচনা করি। তাইলে তো বাংলাদেশকে বিবেচনা হবেই না। কয়দিন আগে আমাদের শিক্ষা প্রতিমন্ত্রী হাওরের একটা জেলায় হাওরের একটা স্কুলে গিয়ে ক্লাস নিয়ে এসেছে। সেখানে সে থ্রেট দিয়ে আসছে যে বাচ্চারা যদি যোগ-বিয়োগ না পারে তাহলে টিচার বাতিল করে দিবে। কারণ উনি গিয়ে দেখে বাচ্চারা যোগ-বিয়োগ কিছু পারে না। এইভাবে বাচ্চারা কিন্তু কন্টিনিউয়াস একটার পর একটা পরীক্ষা পাস করে এগিয়ে যাচ্ছে। এবং আমরা খুব সুন্দর করে বাংলাদেশ থেকে জেএসসি, তারপর হচ্ছে পিএসসি, এসএসসি উঠায় দিলাম। যে, জেএসসি, পিএসসি থাকা যাবে না। কেন? এত ছোট বয়সে বাচ্চাদেরকে এত চাপ দেওয়া সম্ভব না বা উচিত না। আচ্ছা, জেএসসি, পিএসসি যদি উঠায় দেই, তাইলে একটা বাচ্চাকে সরকারি লেভেলে অ্যাসেস করার পরীক্ষাটা কোন লেভেলে থাকা উচিত, সেটাও কিন্তু আমাদের চিন্তা করা উচিত। এই যে পিএসসি, জেএসসি উঠিয়ে দিয়েছে, এই ব্যাচটা কিন্তু পিএসসিও পায় নাই, জেএসসিও পায়নি। সো এই ব্যাচটা যে পিএসসি, জেএসসি কিছু পাইল না, এই ব্যাচটা তো নিজেকে অ্যাসেস করতেই পারে নাই যে গভর্নমেন্টের যে স্ট্যান্ডার্ড বাংলাদেশে, সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী তারা ঠিকঠাক আছে কিনা। আর স্কুলগুলাতে কি ফেল করা বাচ্চাকে পাস করাইতে খুব বেশি কিছু লাগে? টিচারের বাসায় পড়লে অথবা আ গভর্নিং বডির সাথে ভালো সম্পর্ক থাকলে বা অনেক জায়গায় টাকা নিয়ে ফেল করা শিক্ষার্থীকে কি পাস করানো হয় না? অবশ্যই হয়। তাহলে এই যে একটা বাচ্চা এবছর যারা এসএসসি দিল, তাদের তো কোনো অ্যাসেসমেন্ট আজ পর্যন্ত হয় নাই। আমরা আমাদের দেশে যে উঠায় দিতে চাচ্ছি সবকিছু, পিএসসি উঠায় দিব, জেএসসি উঠায় দিব। আমাদের মতো দুর্নীতিপ্রবণ দেশগুলাতে যদি গভর্নমেন্ট লেভেলে অ্যাসেস না হয় যে বাচ্চারা কই আছে, এই এসএসসিতে আইসা তো ফেল করবেই এই হাই লেভেলে। এখন গভর্নমেন্ট লেভেলে এসএসসি সিস্টেম যেটা ছিল পিএসসি, পিএসসি পরীক্ষা তো পুরা ধান্দাবাজি একটা পরীক্ষা ছিল। যে কলেজ, স্কুল, সেই স্কুলে পরীক্ষা হইতো, সেই স্কুলের টিচাররা গার্ড দিত মেজরিটি টাইম। বোর্ডে লিখে দিছে পিএসসিতে, এই ইতিহাসও কিন্তু আছে। জেএসসি পরীক্ষার ব্যাপারটা নিয়েও অনেকটা এরকম কাছাকাছি দেখা যায়। তো আমাদের একদম এসএসসিতে এসে ফাইনাল আমরা একটা বাচ্চাকে অ্যাসেস করছি গভর্নমেন্ট লেভেলে। এইটা আসলে বাদ দিয়ে আরো আগে থেকে বাচ্চাকে অ্যাসেস করা উচিত। সেটা কোন লেভেলে করা উচিত, সেটা নিয়ে শিক্ষাবিদরা বসতে পারে, আলোচনা করতে পারে। বাট এসএসসিতে ছেড়ে দিলাম বাচ্চাকে, তখন ৩ জনে ১ জন ফেল, ৫ জনে ১ জন ফেল, ৪ জনে ১ জন ফেল। কোন স্কুল থেকে কেউ পাস করে নাই। এটা হওয়াটা কি অস্বাভাবিক? অস্বাভাবিক তো না। এবং সারা বাংলাদেশে শিক্ষকদের যে এনরোলমেন্ট, সেটা বাড়াইতে হবে। কোয়ালিটিফুল শিক্ষকদের এনরোলমেন্ট বাড়াইতে হবে। একটা প্রাইমারি টিচারের বেতন আসলে তো সচিবের পদমর্যাদায় হওয়া উচিত। নাইলে বাচ্চারা কিভাবে তার থেকে শিখবে এবং সে কিভাবে তাকে মোটিভেটেড রাখবে যে ওকে, এইরাই বাচ্চারাই ভবিষ্যৎ, এদেরকে আমরা শেখাবো। এখনকার বাস্তবতায় কোচিং সেন্টার ছাড়া একটা বাচ্চার শেখার কতটুকু সুযোগ, কোন লেভেলে আছে, সেটা আমাদেরকে একটু চিন্তা করে দেখা উচিত। এ ব্যাচের আরো একটা যে সমস্যা হয়েছে, সেটা হচ্ছে এরা 9-10 একটা এক্সপেরিমেন্টাল কারিকুলাম পড়ছে বিগত ফ্যাসিস্ট সরকারের। যে হচ্ছে তারা
9-10 থেকে পুরো শিক্ষা ব্যবস্থা উঠায় দিচ্ছিল। কোনো ফিজিক্স থাকবে না, কোনো কেমিস্ট্রি থাকবে না, কোনো বায়োলজি থাকবে না। তার মানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বাচ্চারা পড়েই নেই। ওদের একটাই সাবজেক্ট ছিল, কমন সাবজেক্ট হচ্ছে বিজ্ঞান। ওরা বিজ্ঞান পড়ে পরীক্ষা দিতে আসছে। এই যে তাদের কমন সাবজেক্ট বিজ্ঞান, সে বিজ্ঞানের বইয়ের মধ্যেও কিচ্ছু ছিল না। তাদের সব দলগত কাজ করো, পোস্টার বানাও, ডিম ভাজো, এই জিনিসগুলো ছিল। এই বাচ্চারা 9 এর সেপ্টেম্বর পর্যন্ত কিচ্ছু পড়ে নাই। জুলাই, আগস্ট, সেপ্টেম্বরে নতুন সরকার এসে বললো যে আমরা আগের কারিকুলামে ফিরে যাব। তাও বই নাই। তো বাচ্চাদের হচ্ছে কোনো কারিকুলামের ঠিক ঠিকানা নাই। কারিকুলাম তারা চেঞ্জ করবে কিনা এইটাও জানে না। 10 এ কিন্তু বাচ্চারা জানুয়ারি 1 তারিখেও বই পায়নি। অনেক জায়গায় ফেব্রুয়ারি, মার্চে বই পাইছে। পুরাতন বই কালেক্ট করে এই বাচ্চাগুলা পড়াশোনা করছে। সো ক্লাস 10 এ তারা একটা ডিফারেন্ট কারিকুলামে চলে আসলো। বলতে পারে হ্যাঁ, শর্ট সিলেবাস দিছি। শর্ট সিলেবাস তো দেওয়া হইছে, বাট তাদের মেন্টালিটি তো নষ্ট হয়ে গেছে ওই টাইমে, যে কোনো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি নাই। তারা পড়াশোনা যে করবে, জাস্ট ম্যাথ ছিল। তারা দলগত কাজ করো, পোস্টার বানাও। বাচ্চারা তো মজা করে বলে যে আমাদের দলগত কাজ করতে নামায় এখন আমাদেরকে হচ্ছে যে একা একা পরীক্ষা দিতে হচ্ছে নামায় দিছে। তো একটা ডিফারেন্ট কারিকুলামে তারা দিছে। তাদের এক্সাম প্যাটার্নেও চেঞ্জ আসছে এবছর। নরমালি সায়েন্সের সাবজেক্ট গুলো 50 মার্কের সিকিউ আর হচ্ছে 25 মার্কের এমসিকিউ থাকে। তাদের ক্ষেত্রে 40 করে দিয়েছে, 10 মার্কের এসিকিউ অ্যাড করছে, শর্ট অ্যান্সার কোশ্চেন। ফালতু একটা জিনিস, এটা কোনো ভ্যালুলেস একটা জিনিস অ্যাড করছে, শর্ট অ্যান্সার কোশ্চেন। সো একদমই নিউ কারিকুলাম এন্ড এক্সাম প্যাটার্নে কিন্তু এসএসসি পরীক্ষা এবছর হয়েছে। এসএসসির অ্যাসেসমেন্টটা, খাতাটা দেখা আমার মনে হয় যে আরো হয়তো স্ট্রং হয়েছিল। কোনো না কোনো একটা ঘটনা তো ছিলই, যে কারণে হচ্ছে 20 দিন পেছালো। বাট এই ব্যাচটাকে কিভাবে দোষ দেওয়া যায়? যে ব্যাচ 9-10 এ এই ব্যাচ কোনো পিএসসি পরীক্ষা দেয় নাই, এরা কোনো জেএসসি পরীক্ষা দেয় নাই, এদের কোনো 5 এ বৃত্তি পরীক্ষা হয় নাই, 8 এ বৃত্তি পরীক্ষা হয় নাই, এদের 9 এ একটা ভিন্ন কারিকুলাম ছিল, এদের 10 এ আরেকটা ভিন্ন কারিকুলাম ছিল। টোটালি ডিফারেন্ট ভাবে তারা এসএসসি পরীক্ষা পর্যন্ত দিয়েছে। তারা সারভাইভ করছে, এটাই তো আমার কাছে মনে হচ্ছে বড়। এই ব্যাচের রেজাল্ট আরো খারাপ হওয়ার কথা ছিল। মানে যেই রকম একটা ব্যাচ আগাইছে এই ব্যাচটা তো আসলে কোনো ভালো ফ্লোতে আগাইতে পারে নাই। এখন আমাদের করণীয় হচ্ছে, রেজাল্ট যাদের বেশি খারাপ হইছে তারা এক্সাম দেওয়ার কথা চিন্তা করতে পারো, যে তোমরা আবার এক্সাম দিবা। আর যারা হচ্ছে লেস দেন 4 হচ্ছে যে পাইছো, যারা লেস দেন 4 পাইছো, তারা চাইলে ভোকেশনাল স্টাডি বা পলিটেকনিক্যাল সেক্টরেও যেতে পারো। কারণ পলিটেকনিক্যাল সেক্টরটাকেও বাংলাদেশে নষ্ট করে রাখা হয়েছে। পলিটেকনিক্যাল থেকে যারা ডিপ্লোমা করে বেরোয় তারা নিজেদেরকে ইঞ্জিনিয়ার দাবি করা শুরু করে। এই যে পলিটেকনিক্যাল বিভিন্ন ম্যাথস থেকে যারা ডাক্তারি পড়ে বেরোয়, ডাক্তারি না, ডিপ্লোমা করে বেরোয়, তারা হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্টের জায়গায় নিজেদের ডাক্তার দাবি করে বেড়ায়। মানে একটা জঘন্য সিচুয়েশন এই জায়গায় আছে। যে বাচ্চাগুলা এসসিতে ফেল করতেছে, তাদের যদি পলিটেকনিক্যালে ভর্তি সিস্টেম থাকতো, তাহলে তো বাচ্চাগুলা কি করতো, সেখানে হাতে কলমে কাজ শিখতে পারতো। আমাদের পলিটেকনিক্যাল এমন একটা সেক্টর থাকা উচিত যেটা জাস্ট অ্যাব্রোড যাওয়ার জন্য তারা হাতে কলমে কাজ শিখবে। চায়নার কোনো একটা ফ্যাক্টরির সাথে, বা মালয়েশিয়ার কোনো একটা ফ্যাক্টরির সাথে, ইউরোপের কোনো একটা ফ্যাক্টরির সাথে লিঙ্ক আপ থাকবে। ওখান থেকে ডিরেক্ট তাদের হচ্ছে ফ্যাক্টরি জবে নিয়ে যাবে। এই যে আমাদের গার্মেন্টস গুলাতে এত এত বিভিন্ন স্কিলড এর জব দরকার, সেগুলো পলিটেকনিক্যালে শেখানো উচিত না? আমাদের হচ্ছে যে ইলেকট্রিক্যাল থেকে শুরু করে ওই আমাদের ফিল্ড রিলেটেড কাজগুলা নিয়ে পলিটেকনিকের ভোকেশনাল স্টাডিতে যাওয়া উচিত। সো আমার কাছে মনে হয় যাদের রেজাল্ট বেশি খারাপ হইছে, দেখো একটা জিনিস বুঝতে হবে যে তুমি কি আসলেই সায়েন্স পড়তে পারো কিনা। যদি মনে হয় যে তুমি আসলেই সায়েন্স পড়তে পারতেছো না, তাহলে অবশ্যই তোমাকে কমার্সে চলে যাওয়া উচিত। আর সায়েন্স পড়তে পারতেছো না, তখন তোমাকে অবশ্যই যেটা করা উচিত যে হয়তো এই জায়গাটায় সামনে না এগিয়ে ভিন্ন কোনো চিন্তাধারা করা উচিত। কারণ পড়াশোনাটা যদি করতে হয় ভালোমতো করতে হবে। যদি ভালোমতো করতে না পারো, তখন সময় যেভাবে আগাচ্ছে সেখানে আসলে ভালো করাটা কঠিন হয়ে যাবে। আর রেজাল্ট যাদের এভারেজ হইছে, তোমরা হচ্ছে যে এইচএসসি তে ফোকাস দাও। মোটামুটি জিপিএ যদি 4 এর উপর পেয়ে যাও, তাইলে হচ্ছে যে তোমার সেই জিপিএ দিয়ে তুমি এইচএসসি এন্ড অ্যাডমিশন ২ টা সারভাইভ করে বের হইতে পারবা। যদি এইচএসসি তে তুমি ফোকাস থাকো, এইচএসসি নিয়ে যদি তুমি সিরিয়াস থাকো। সো আমরা হচ্ছে যে যারা এইচএসসি ২৮ ব্যাচের বাচ্চারা আছো, যারা রেজাল্ট ভালো করেছো, যারা হচ্ছে মোটামুটি এ প্লাস এর কাছাকাছি আশেপাশে পেয়েছো, তাদের জন্য এইচএসসি ২৮ এর জন্য আমরা একটা ফ্রি বায়োলজি ক্যাম্প লঞ্চ করেছি। যেখানে আমি বায়োলজির ২ টা অধ্যায় বা ২ টা চ্যাপ্টার তোমাদেরকে ফ্রিতে পড়াবো। সো তোমরা যদি এই ২ টা চ্যাপ্টার ফ্রিতে পড়তে পারো, তাহলে তোমাদের বায়োলজির একটা বেসিক টোন সেটআপ হয়ে যাবে। সো আমি গ্রুপের লিংকটা দিয়ে দিচ্ছি কমেন্টে, তোমরা হচ্ছে যে যুক্ত হয়ে যাও। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। অনেকগুলো গুরুত্বপূর্ণ কথাবার্তা বললাম। আশা করি অভিভাবকরাও শুনেছেন।
করছেন, আপনাদের সন্তানরা যদি রেজাল্টটা খারাপ করে থাকে, তাকে বোঝার চেষ্টা করুন, তাকে সামনে পথ দেখানোর চেষ্টা করুন। কনসাল্ট করুন সেই জায়গায় যারা এডুকেশন নিয়ে কাজ করে তাদের সাথে, যেন সামনের দিনগুলোতে সে ভালো করতে পারে। রেজাল্ট ম্যাটার করে না আমি এটা বলব না। রেজাল্ট অবশ্যই ম্যাটার করে। বাট রেজাল্ট জীবনের গতিপথটাকে নির্ধারণ করতে পারে না। আপনার বাচ্চার গতিপথের নির্ধারণ আপনার হাতে এবং আপনার বাচ্চার হাতে, এবং আল্লাহ তাআলা তো উপর থেকে আছেনই আমাদের রিজিকের সুব্যবস্থা ও সঠিক পথ দেখানোর জন্য। আসসালামু আলাইকুম সকলকে।